অনেক বছর আগে ভীমগড় নামে একটি সুন্দর গ্রাম ছিল। আর সেই গ্রামে সুরেশ নামে একজন কাঠুরে তার স্ত্রী কাজলির সঙ্গে থাকত। তারা অনেক গরিব ছিল। তারা এতটাই গরিব ছিল যে মাঝে মাঝে তারা জল খেয়ে ঘুমিয়ে যেত। এভাবেই একদিন শোনো, ঘরে একটুও চাউলের দানা নেই। আজও কি উনুনে হাঁড়ি বসবে না? আজও কি জল খেয়ে থাকতে হবে? যাও না, বাজার থেকে কিছু নিয়ে এসো। অনেক দিন থেকে তো জল খেয়ে থাকছি। এবার তোমায় আমি কি বলবো? আমি বাজারে কিভাবে যাব? আমার কাছে তো একটা টাকাও নেই। আমি তো পরিশ্রম করি, তবু আমার কাছে পেট ভরাবার মতো টাকা নেই। হ্যাঁ, তুমি আর কি করবে? হয়তো গরিব, আমাদের ভাগ্য। তুমি চিন্তা করো না ভাগ্যবান, আমি তখন ফিরব যখন খাওয়ার জন্য কিছু আনতে পারবো। আর যদি না আনতে পারি তো আর ঘরে ফিরব না। এটা বলে সুরেশ হাতে কুড়াল নেয় আর জঙ্গলের দিকে যেতে লাগে। ঈশ্বর, আজকে আমার উপরে একটু কৃপা করো। আমি যেন ঠিক পরিমাণ মতন কাঠ কাটতে পারি। আমি আমার স্ত্রীর চোখে আর কষ্ট দেখতে পাচ্ছি না। আমার উপরে একটু কৃপা করো। এরপর সুরেশ জঙ্গলে পৌঁছে যায় আর মন দিয়ে কাঠ কাটতে থাকে। তখন সে হঠাৎ একটি ছোট্ট শিশুর কান্না শুনতে পায়। আরে এটা কি? এটা তো দেখে মনে হচ্ছে একটি ছোট্ট শিশুর কান্নার আওয়াজ, কিন্তু সেটা কোথা থেকে আসছে? সুরেশ এদিক ওদিক তাকায়। তখন সে নদীর ধারে একটি ঝুড়ি দেখতে পায়। ঝুড়িতে কাপড় ঢাকা ছিল। আরে মনে হচ্ছে ওই ঝুড়ি থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে। মনে হয় ওই ঝুড়িতেই একটি শিশু আছে। কিন্তু এখানে একটি শিশু কিভাবে থাকতে পারে? চলো গিয়ে দেখি, তাহলে বোঝা যাবে ব্যাপারটা কি। এটা বলে সুরেশ নদীর ধারে যায়। আর নদী থেকে ঝুড়িটি তুলে নেয়। এরপর ঝুড়ি থেকে কাপড়টা সরায়। তখন সে দেখে ওখানে একটি ছোট্ট শিশু আছে। সে কান্না করছিল। আরে এখানে তো দেখছি সত্যিই একটি ছোট্ট শিশু আছে। মনে হচ্ছে এই শিশুটিকে কেউ ভাসিয়ে দিয়েছে। কিন্তু এই শিশুকে কে ভাসালো? হায় ঈশ্বর, এ কেমন দুনিয়া! ফুলের মতন দেখতে শিশুকে মরার জন্য নদীতে ভাসিয়ে দিল। কি দোষ করেছিল এই ছোট্ট শিশু? না 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 না, আমি তোমাকে মরার জন্য এখানে রেখে যেতে পারবো না। হয়তো ঈশ্বর আজকে আমার ভাগ্যে টাকা পয়সা নয়, তোমাকে দিয়েছে। চলো, তোমাকে আমি বাড়ি নিয়ে যাব। এটা বলে সুরেশ ওই শিশুটিকে নিয়ে ঘরের দিকে আসতে থাকে। ভাগ্যবান, ও ভাগ্যবান, কোথায় গেলে গো? দেখো আমি কি নিয়ে এসেছি। তুমি চলে এসেছো? আজকে তুমি বাজার থেকে চাউল নিয়ে এসেছো, তাই না? কিন্তু কোথায়? দেখতে পাচ্ছি না তো। ভাগ্যবান, আমি আজকেও কিছু আনতে পারিনি, কিন্তু তার থেকে আমি বড় কিছু এনেছি। দেখো এই ঝুড়িতে কি এনেছি। ঝুড়ি? এই ঝুড়িতে কি আছে? কি আছে কাপড় সরালেই বুঝতে পারবে, আর দেখতে পারবে। কাপড়টা তো সরাও। এটা বলে কাজলি কাপড় সরায়। তখন সে সেই ঝুড়িতে একটি ছোট্ট শিশু দেখতে পায়। হায় ঈশ্বর, এ তো একটি শিশু। এটি কার ছেলে? আর তুমি একে এখানে নিয়ে এসেছো কেন? আমি এই শিশুটিকে নদীতে ভাসতে থাকায় অবস্থায় পাই, তাই আমি একে আমাদের বাড়ি নিয়ে এসেছি। যদি আমি তাকে ছেড়ে আসতাম, সে হয়তো মারা যেত। তুমি কি বলো, আমি কি মরার জন্য ওখানে একে ছেড়ে আসতাম? ভালোই করেছো, কিন্তু আমরা তো অনেক গরিব। আমাদের তো নিজেদেরই খাবার জোটে না। আমরা এই সুন্দর ছেলেটিকে কি খাওয়াবো? আমরা তো জল খেয়ে থাকতে পারবো, কিন্তু এই শিশুটি কি জল খেয়ে থাকতে পারবে? ভাগ্যবান, ভয় পেও না। যে একে বাঁচিয়েছে সে তার মুখে খাবার তুলে দেবে। তুমি একদম সঠিক কথাই বলছো। কত সুন্দর ছেলেটি, একেবারে যেন একটি চাঁদের টুকরো। আমরা না খেয়ে থাকব, কিন্তু এই শিশুটিকে কখনো ক্ষুধার্ত রাখব না। আজ থেকেই এ আমাদের ছেলে। তাহলে আমাদের ছেলের নামও রেখে দিই। যেহেতু একে আমরা নদীতে পেয়েছি,
জলেতে ভাসতে থাকা অবস্থায়, তাই এর নাম রাখলাম জলাধর। জলাধর, বাহ 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 বাহ, খুব সুন্দর নাম রেখেছ তুমি, ঠিক যেন তার মতনই সুন্দর। দিন যেতে লাগে, আর এভাবেই একদিন ঘরে কিছু খাবার ছিল না, আর শিশুটি খাবারের জন্য কান্না করছিল। শোনো, ঘরে একটুও খাবার নেই, আর জলাধর খাবারের জন্য কান্না করছে। যাও, তুমি কোথাও থেকে খাবার নিয়ে এসো। যদি আমরা জলাধরকে খাবার না দিই তাহলে সে অনেক অসুস্থ হয়ে যাবে। আমি কোথায় থেকে খাবার আনব? আমার কাছে তো একটিও টাকা নেই, কিন্তু আমি আমাদের ছেলেকে কান্না করতে আর দেখতে পাচ্ছি না, তাই আমি যাচ্ছি, যেভাবেই হোক আমি খাবার নিয়ে আসছি আমাদের ছেলের জন্যে। এটা বলে সুরেশ ঘর থেকে বেরিয়ে যায় আর গ্রামের প্রধানের কাছে যায়। আরে সুরেশ ভাই, আমার বাড়িতে কি মনে করে পথ ভুল হয়ে গেল নাকি? তোমার তো জঙ্গলে যাওয়ার কথা কাঠ কাটার জন্যে, কিন্তু আমার বাড়িতে কি মনে করে? আমি তোমাকে আগেই বলে দিচ্ছি সুরেশ, আমার কোনো কাঠ লাগবে না। প্রধান মশাই, আমি আজ অনেক বিপদে আছি, আমাকে কিছু টাকা ঋণ দিন। ঘরে খাওয়ার মতো কিছুই নেই, আমাকে কিছু টাকা ধার দিন প্রধান মশাই। আরে ঘরে খাবার নেই, আমি কি এখানে তোকে টাকা দেওয়ার জন্য বসে আছি নাকি রে? আরে সুরেশ, তোর কাছে তো আগে থেকেই অনেক টাকা পাবো, সেগুলো টাকা তো আগে ফেরত দে, তারপরে তো আবার টাকা চাইবি। তোরা কোন মুখে আবার টাকা চাইতে আসিস বলতো? আগে পুরনো টাকা তো দে। আর সব থেকে বড় কথা, তুমি আর তোমার স্ত্রী তো জল খেয়ে থেকে যাও, তো আজকে আবার কি হলো যে খাবার খেতে হবে? প্রধান মশাই, আমাদের জন্য নয়, আমি আমার ছেলের জন্য টাকা চাইছি। সে অনেক ক্ষুধার্ত, সে খাবার খাওয়ার জন্য কান্না করছে, তাই আমি আপনার কাছে এসেছি প্রধান মশাই। ছেলে? তুমি কোথায় পেলে? অনেক দিন হয়ে গেল তোমার কোনো সন্তান হয়নি, তো আজকে তোমার ঘরে সন্তান হঠাৎ করে কোথা থেকে এলো? চুরি টুরি করেছ নাকি? না প্রধান মশাই, সে অনাথ ছিল, তাই আমরা তাকে আমাদের ঘরে নিয়ে আসি। বাহ বাহ, কি কথা শোনালে! নিজেদের খাওয়া জোটে না, আবার অনাথ আশ্রম খুলেছে। আর পারি না বাবু ঢং দেখে। প্রধান মশাই, তুমি আমাকে যাই বলো যাই করো, কিন্তু আজকে টাকা ধার দিয়ে দাও। আমি কথা দিচ্ছি, খুব তাড়াতাড়ি শোধ করে দেব। যদি টাকা না পাই তাহলে আমার ছেলে মারা যাবে প্রধান মশাই। ছেলের জীবনের প্রশ্ন প্রধান মশাই। ঠিক আছে, দাঁড়া, দিচ্ছি। এই নে তোর টাকা, আর মনে রাখিস সামনে মাসে এই টাকা সুদ আসলে যেন পাই, আর যদি না পাই তো তোর ঘর আমি নিজের অধীনে করে নেব। না না প্রধান মশাই, সামনে মাসে পেয়ে যাবেন। আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্রধান মশাই, ঈশ্বর আপনার মঙ্গল করুক। এরপর সুরেশ প্রধান মশাইয়ের কাছ থেকে টাকা নেয় আর বাজারের উদ্দেশ্যে রওনা হয়। আর সে সেখানে থেকে বাজার করে বাড়ি ফিরে আসে, যেখানে তার স্ত্রী কাজলি ও তার ছোট্ট সন্তান জলাধর অপেক্ষা করছিল। ভাগ্যবান, ও ভাগ্যবান, কোথায় গেলে গো? দেখো, আমি বাজার করে নিয়ে এসেছি। তুমি বাজার করে নিয়ে এসেছ, কিন্তু তুমি টাকা কোথায় পেলে? আমি প্রধান মশাইয়ের কাছ থেকে টাকা ধার নিয়েছি, আর সেই টাকায় বাজার করে নিয়ে এসেছি। কিন্তু ওই প্রধান মশাই তো একদম বাজে মানুষ, সেই তোমাকে এত সহজে টাকা ধার দিয়ে দিল। তার নিশ্চয়ই কিছু প্ল্যান আছে, আর সে তো কথায় কথায় মানুষদের অপমান করে। হ্যাঁ, কিন্তু আমাদের ছেলের সুখের কাছে ওই অপমান কিছুই নয়। তুমি তাড়াতাড়ি জলাধরকে দুধ খাওয়াও। এরপর কাজলি জলাধরকে দুধ খাওয়ায়। দেখেছ দুধ খাওয়ার সঙ্গে সঙ্গে কিভাবে ঘুমিয়ে গেল? হ্যাঁ, তুমি একদম সঠিক কথাই বলছো। কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক চিন্তায় আছো। কি হয়েছে তোমার? কাজলি, মানুষজন বলছে আমরা নিজেরাই তো খাবার পাই না, এই ছোট্ট শিশুকে কি খাওয়াবো? আর তাই আমি ভেবে নিয়েছি, আমি দিনরাত এক করে পরিশ্রম করব, কিন্তু আমাদের সন্তানকে কখনো কোনো কিছুর অভাব বুঝতে দেব না। হ্যাঁ, তুমি সঠিক কথাই বলছো।
আমরা না খেয়ে থাকব, কিন্তু আমাদের সন্তানকে কখনো কোনো কিছুর অভাব বুঝতে দেব না। এভাবেই সময় এগোতে লাগে। সুরেশ রাত দিন এক করে পরিশ্রম করতে থাকে। তারা নিজেরা না খেয়ে তাদের সন্তান জলধরকে খাওয়াতো, নিজেদের ইচ্ছা ত্যাগ করে জলধরের ইচ্ছা পূরণ করত। এভাবেই সময় এগোতে লাগে। এভাবেই একদিন তারা সবাই ঘরে ছিল। তখন সেখানে গ্রামের প্রধান আসে আর বলে, আরে ও সুরেশ, ঘরে আছিস নাকি রে? ঘর থেকে বেরিয়ে আয়। কাজলি, প্রধান মশাই এসেছে মনে হয়, আমাকে ডাকছে, আমি দেখা করে আসছি। আরে প্রধান মশাই, আমার এই ভাঙা কুড়ে ঘরে আপনি পা দিয়েছেন, এ তো আমার জীবনের বড় সৌভাগ্য। এমন মানুষ কি আর রোজ রোজ আমাদের মতো গরিবের দোরগোড়ায় আসেন? আপনার আগমনে যেন আমার ঘরটাই আজ পবিত্র হয়ে গেল। থাক, রাখ তোর ওই সৌভাগ্যের কথা। মিষ্টি কথায় আমার মন গলবে না। আমি পরিষ্কার হিসেব চাই। বল, আমার টাকা কবে ফেরত দিবি? অনেক দিন ধরে সময় চেয়ে আসছিস, আর কত অপেক্ষা করব আমি? শোন, এবার শেষবারের মতো বলছি, নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা না দিলে কিন্তু আর কথা হবে না। তখন তোদের এই ঘরটা আমার নামে লিখে দিতে হবে, বুঝেছিস? আর যদি সে সাহস না থাকে, তবে এখনই এই ঘর থেকে বেরিয়ে যা। আমি দয়া করতে জানি, কিন্তু অন্যায় সহ্য করতে পারি না। প্রধান মশাই, আর একটু সময় দিন, আমি আপনার পায়ে পড়ি। এই ঘরটাই আমাদের শেষ সম্বল। বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় যাব আমরা? আমি কথা দিচ্ছি, যেভাবেই হোক আপনার টাকা শোধ করব। তোর কান্নাকাটি শুনে আমি বারবার নরম হয়েছি, কিন্তু আর পারছি না। গ্রামের লোকজনও এখন আমাকে প্রশ্ন করে কেন আমি তোকে এত ছাড় দিচ্ছি। ঠিক আছে, শেষবারের মতো তোকে একদিন সময় দিচ্ছি, শুধু একদিন। আগামীকাল সূর্য ডোবার আগেই আমার সব টাকা শোধ করতে হবে। যদি পারিস তবে ভালো, না পারলে আমি আর কোনো কথা শুনব না। এটা বলে প্রধান মশাই সেখান থেকে চলে যায়। সুরেশ মাটিতে বসে পড়ল। তার চোখে জল, মনে আতঙ্ক। একদিনের মধ্যে এত টাকা সে কোথা থেকে জোগাড় করবে? বাইরে আকাশে সূর্য ঢলে পড়ছে, আর তার জীবনেরও যেন সূর্য অস্ত যেতে চলেছে। আর এই কথাগুলো লুকিয়ে লুকিয়ে জলাধর শুনছিল। হায় ঈশ্বর, এসব কি হচ্ছে? আমার বাবা সারা জীবন সৎভাবে কাজ করে যাচ্ছে, তবু আমাদের এই দিন দেখতে হচ্ছে। ওই প্রধান মশাই আমাদের ঘর ছিনিয়ে নিতে যাচ্ছে, আর আমি কিছুই করতে পারছি না। আমরা কি সারা জীবন গরিব থাকব? আমাদের ভাগ্যে কি গরিব লেখা আছে? সবাই বলে পরিশ্রমের ফল মিঠা হয়, কিন্তু আমরা তো তিতা পাচ্ছি। আমরা কত পরিশ্রম করি, তবু আমাদের ভাগ্য সহায় হয় না। আমরা আগের মতনই গরিব। হে ঈশ্বর, এসব কি হচ্ছে আমাদের সাথে? আমার বাবা সারা জীবন সৎভাবে মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে গেছেন, অন্যায় করেননি, কারো ক্ষতি করেননি, তবু আজ আমাদের এই দিন দেখতে হচ্ছে। যে মানুষটা সারা জীবন সততার পথ ছাড়েননি, তার পরিবারকে আজ অনিশ্চয়তার ভয় নিয়ে বাঁচতে হচ্ছে। ওই প্রধান মশাই আমাদের ঘরটুকু পর্যন্ত ছিনিয়ে নিতে চাইছে। আমাদের মাথার ওপরের একমাত্র ছাদটাও কি থাকবে না? আমি সব কিছু চোখের সামনে দেখছি, কিন্তু কিছুই করতে পারছি না। এই অসহায়ত্বের যন্ত্রণা ভিতরটা পুড়িয়ে দিচ্ছে। মনে হচ্ছে আমরা যেন কারো কাছে মূল্যহীন। সবাই বলে পরিশ্রমের ফল মিঠা হয়, কিন্তু আমাদের জীবনে কেন সেই মিঠা স্বাদ আসছে না? আমরা তো কম পরিশ্রম করি না, সকাল থেকে রাত পর্যন্ত সংগ্রাম করি, স্বপ্ন দেখি, লড়াই করি, তবু কেন আমাদের ভাগ্য সহায় হয় না? কেন আমাদের প্রাপ্যটুকু আমরা পাই না? আমরা কি সারা জীবন গরিবই থেকে যাব? আমাদের ভাগ্যে কি সত্যিই শুধু কষ্ট আর অভাব লেখা আছে, নাকি এই অন্ধকারের পরেও কোনো আলো আছে যা আমরা এখনো দেখতে পাচ্ছি না? এগুলো ভাবতে ভাবতে সে জঙ্গলে চলে যায়, আর সেই জঙ্গলে গিয়ে কাঠ কাটতে থাকে। কিন্তু হঠাৎ সে একটি টুনি পাখিকে একটি গাছের নিচে চাপা পড়া অবস্থায় দেখতে পায়। আরে, এই টুনি পাখিটা তো গাছের নিচে চাপা পড়ে গেছে, একে আমাকে বাঁচাতেই হবে। এটা বলে জলাধর সেখানে যায় আর গাছের ডালটি সরিয়ে দেয়।
আর ডালটি সরানোর সঙ্গে সঙ্গে টুনি পাখিটি একটি পরীর রূপ ধারণ করে আর বলে, তোমাকে অনেক ধন্যবাদ জলাধার। কি তুমি আমার নাম জানো? শুধু আমি তোমার নাম নয়, আমি তোমাকে ছোট থেকেই চিনি। তখন থেকে যখন তুমি এই নদীতে ভাসছিলে একটি ঝুড়িতে, তখন থেকেই আমি তোমাকে চিনি। আমি তোমার ওই ঝুড়িটি নদীর ধারে নিয়ে এসেছিলাম যাতে তোমার বাবা সুরেশ তোমাকে পায়। কি বলছো তুমি? ঝুড়িতে আমি ভেসে আসছিলাম? মিথ্যে, তুমি মিথ্যে কথা বলছো। আমি আমার বাবার সুরেশ আর মা কাজলির ছেলে, তারা আমাকে জন্ম দিয়েছে। তুমি আমাকে ভোলানোর চেষ্টা করছো। তুমি নিশ্চয়ই কোনো ভূত বা কোনো মায়াবী, তাই তুমি আমাকে ভোলানোর চেষ্টা করছো। সত্য তিতা হয় জলাধর, কিন্তু এটাই সত্য। কেউ তোমাকে জলে ভাসিয়ে দিয়েছিল। তুমি তো নদীতে ডুবে যাচ্ছিলে, আর আমি তোমাকে নদীর ধারে নিয়ে এসেছিলাম যাতে তোমার বাবা সুরেশ তোমাকে দেখতে পায়। না না না, এটা হতে পারে না। যদি তারা আমার মা বাবা না হতো তাহলে তারা আমাকে এত কেন ভালোবেসেছে? তারা নিজেরা না খেয়ে আমাকে খাইয়েছে। কারণ জলাধর রক্তের থেকেও বড় সম্পর্ক আত্মার হয়, সম্পর্কের হয়। তারা তোমায় জন্ম দেয়নি, কিন্তু জীবন দিয়েছে। এটা যদি সত্যি হয় তাহলে তুমি আমার চোখ খুলে দিয়েছ। আমি ভাবতাম আমার মা বাবা সব থেকে গরিব, কিন্তু না, তারা মন থেকে অনেক ধনী। তারা একজন অনাথকে নিজের ছেলের মতন ভালোবেসেছে। তোমাকে অনেক ধন্যবাদ পরি, তুমি আমার জীবনের সবথেকে বড় সত্যটা আমাকে জানিয়েছ। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। জলাধর, তোমার মন অনেক সুন্দর, তাই আমি তোমাকে কিছু দিতে চাই। এই নাও আমার জাদুর লাঠি, আমি তোমাকে দিলাম। এই লাঠিকে তুমি যা চাইবে তাই পাবে। টাকা পয়সা, ধন দৌলত, খাবার যা চাইবে তাই পাবে। শুধু চোখ বন্ধ করবে আর মন থেকে চাইবে, তাহলে তোমার কাছে হাজির হয়ে যাবে তুমি যা চাইবে তাই। কিন্তু মনে রাখবে জলাধর, এটা শুধু ভালো মানুষদের জন্য। তোমার মন পরিষ্কার, তাই আমি তোমাকে এটা দিচ্ছি। কারণ এটা যাদের মন পরিষ্কার তারাই শুধু এটা ব্যবহার করতে পারে। এটা বলে পরী সেখান থেকে চলে যায়। এরপর জলাধরও বাড়ি ফিরে আসে। আর কতদিন আমরা এভাবে বেঁচে থাকব? কালকে প্রধান আসবে আর আমাদের মাথার ওপর এই যে ছোট্ট ছাদকেও কেড়ে নেবে। আর আজকেও তো ঘরে কিছু নেই। আমরা তো না খেয়ে থাকতে পারবো, কিন্তু জলাধর, সে কি না খেয়ে থাকতে পারবে? সে যদি এখন আসে তাহলে তাকে আমি কি দেব, কি খেতে দেব? তুমি চিন্তা করো না কাজলি, আমি নিজের একটি অঙ্গ বিক্রি করার কথা ভাবছি। হয়তো তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে। এইটা তুমি কি বলছো? হ্যাঁ কাজলি, এটা ছাড়া তো আর উপায় দেখছি না। না বাবা, তোমাকে কোনো অঙ্গ বিক্রি করতে আর হবে না। আর আমি তোমাদের এত কষ্ট পেতে দেব না মা বাবা। তুমি চলে এসেছো জলাধর, তোমাকে নিশ্চয়ই খিদে লেগেছে। কিন্তু বাবা, আজকে খাবার তৈরি করতে পারিনি। মা, আজকে থেকে তোমাদের খাবার বানাতে হবে না। আজকে থেকে আমি খাবার বানাবো। দেখো মা, বাবা, আমি কি নিয়ে এসেছি? জাদুর লাঠি। জাদুর লাঠি? এটা আবার কি কাজের? এটা কি আমাদের খাবার বানিয়ে দেবে? হ্যাঁ, তাহলে দেখো বাবা মা, এই জাদুর লাঠির কামাল। এটা বলে জলাধর চোখ বন্ধ করে আর বলে, হে জাদুর লাঠি, আমাকে অনেক সুন্দর সুন্দর খাবার দাও। এটা বলার সঙ্গে সঙ্গে তাদের সামনে অনেক সুস্বাদু সুস্বাদু খাবার চলে আসে। এটা দেখে জলাধরের বাবা মা অনেক অবাক হয়ে যায় আর বলে, হাই ঈশ্বর, এটা কি? আমি কি স্বপ্ন দেখছি? এতগুলো খাবার এখানে কিভাবে এলো? তুমি কি জাদুবিদ্যা শিখলে নাকি জলাধর? না বাবা, এগুলো জাদুবিদ্যা না। এরপর জলাধর তার বাবা মাকে জঙ্গলের ঘটনার কথা বলে। মা বাবা, তোমরা আমাকে মানুষ করার জন্য নিজে না খেয়ে আমাকে খাইয়েছ, কিন্তু আজ থেকে আর এসব হবে না। কত বছর হয়ে গেল তোমরা পেট ভরে খাওনি। আজকে আমরা সবাই পেট ভরে খাবো। এরপর তারা খাওয়া শুরু করে। তাদের ঘরে জীবনের প্রথমবার তারা সবাই পেট ভরে খেল। বাবা, খাওয়া তো হলো, কিন্তু কালকে প্রধান মশাই আসবে। তাকে আমরা কি বলবো আর কি দেব? তাকে তো খাবার দিতে পারি না। বাবা মা, তোমরা চিন্তা করো না। কালকে যদি প্রধান মশাই আসে তাহলে সে সেটা পাবে যেটা সে কখনো কল্পনা করেনি।
তোমরা নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে যাও। এরপর রাত হয় আর সবাই ঘুমিয়ে পড়ে। তখন জলাধর ঘর থেকে বেরিয়ে আসে আর তার মা বাবার কুঁড়ে ঘরের দিকে তাকায়। আরে ভাই, আমি কি স্বপ্ন দেখছি নাকি? এটা তো সুরেশের বাড়ি, তাই না? কিন্তু রাতারাতি তার এত বড় বাড়ি কিভাবে হলো? তার তো নুন আনতে পান্তা ফুরায়। আমি নিশ্চয়ই কোনো স্বপ্ন দেখছি ভাই। আর না হয় আমরা পথ ভুল করে এদিকে চলে এসেছি। আরে না ভাই, আমরা পথ ভুল করিনি, জায়গা তো ঠিকই আছে। কিন্তু ব্যাপারটা হলো, রাতারাতি এখানে এত বড় বাড়ি কিভাবে হলো? এটা তো প্রধান মশাইয়ের বাড়ি থেকেও অনেক বড়। এই কালু, চল সুরেশের বাড়ি। আজকে সুরেশকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব, আর তার ঘর আমি আমার নিজের দখলে করে নেব। অনেক জ্বালিয়েছে, আর না, আজ হয় সে আমাকে টাকা দেবে, না হলে তার ঘর। আরে কালু, আমরা কি রাস্তা ভুল করেছি নাকি? কোথায় সুরেশের বাড়ি? এখানে তো কুড়ে ঘরের জায়গায় অনেক বড় বাড়ি, আর এই বাড়িটা তো আমার বাড়ি থেকেও অনেক বড়। এটা কি সুরেশের বাড়ি? মনে তো হচ্ছে না। মালিক, আমরা রাস্তা ভুল করিনি, এটা সুরেশেরই বাড়ি। কিন্তু হঠাৎ কুঁড়ে ঘর এত বড় বাড়ি কিভাবে হলো? তখন তারা সুরেশকে বাড়ির সামনে বসে থাকতে দেখে। এরপর তারা তার কাছে যায় আর গিয়ে বলে, আরে সুরেশ, এগুলো কি হচ্ছে? রাতারাতি তোর কুড়ে ঘর এত বড় বাড়ি কিভাবে হলো? জাদুটোনা করেছো নাকি? না প্রধান মশাই, এ বাড়ি এত বড় কিভাবে হলো সেটা আমিও জানি না। এটা তো আমার ছেলের কাজ। তোমার ছেলের কাজ? চুরি তুরি করেছে নাকি? যাই হোক, ওইসবে আমার কিছু যায় আসে না। আমার টাকা চাই, দিয়ে দাও আমার টাকা, পুরো 1.5 লাখ টাকা। ঠিক তখন সেখানে জলাধর আসে আর এসে বলে, প্রধান মশাই, আমাদের গরিবের কাছে কিছু থাক বা না থাক, কিন্তু সততা অবশ্যই থাকে। এই নিন প্রধান মশাই, আপনার 1.5 লাখ টাকা। আর এই নিন আরও 1.5 লাখ টাকা, এতদিন অপেক্ষা করার জন্য। আরে বা জলাধর, বা বাবা, আমি তো ওগুলো মজা করছিলাম। সুরেশ তো আমার পুরনো বন্ধু। ঠিক আছে সুরেশ, এখন আমি যাচ্ছি। কিছু প্রয়োজন হলে অবশ্যই আমার কাছে এসো। আমি বুঝতে পারছি না সুরেশ রাতারাতি ধনী হয়ে গেল কিভাবে। নিশ্চয়ই তার হাতে কিছু গুপ্ত ধন পড়েছে। জলাধর তার বাবা মায়ের সব কষ্ট দূর করে দিয়েছে। কিন্তু জলাধরের কানে এখনও একটি কথা ভেসে আছে, সেটা হলো পরীর কথা। তুমি ভেসে এসেছ। আমি যদি সত্যি ভেসে এসে থাকি, তাহলে আমার আসল মা বাবা কে? আর তারা কোথায় থাকে? আর তারা আমাকে কেন ভাসিয়ে দিয়েছিল? এ জাদুর লাঠি, তুমি আমাকে গরিব থেকে রাজা বানিয়ে দিয়েছ, কিন্তু তুমি আমাকে এখন এটা বলো, আমার আসল মা বাবা কারা? অলোকপুর রাজ্য নামে একটি রাজ্য ছিল। এখানকার রাজা ছিলেন ইন্দ্রভানু আর রানী চন্দ্ররেখা। রাজা ইন্দ্রভানু ছিলেন অনেক সৎ আর ন্যায়পরায়ণ, কিন্তু তার মন্ত্রী শান্ত ছিলেন অসৎ আর লোভী। আর এইভাবেই একদিন মন্ত্রী শান্ত, তোমাকে আমি নিজের ভাই মনে করতাম, আর সেই তুমি রাজ্যের সম্পদ লুট করার চেষ্টা করছিলে। তোমার সাজা মৃত্যুদণ্ড। কিন্তু তুমি অনেক বছর ধরে এই রাজ্যের সেবা করেছ, তাই তোমাকে আমি জীবন দান দিলাম। বেরিয়ে যাও এই রাজ্য থেকে। যদি তোমাকে কখনো এই রাজ্যে দেখি, তাহলে তোমার শরীর থেকে মাথা আলাদা করে দেব। মহারাজ ইন্দ্রভানু আমাকে রাজ্য থেকে বের করে দিচ্ছেন, তবে মনে রাখবেন, এর প্রতিশোধ আমি অবশ্যই নেব। মালিক, খবর পাকা আছে। মহারাজ ইন্দ্রভানু জঙ্গলের রাস্তা দিয়ে মন্দিরে আসছে। তার সঙ্গে কোনো সৈন্য থাকবে না। মহারাজ, মহারানী ও তার ছোট্ট সন্তান আসবে। এতদিন তো আমি এটার জন্যই অপেক্ষা করছিলাম।
যাও, যেভাবেই হোক তোমরা মহারাজকে জঙ্গলেই শেষ করে দাও, কেউ যেন বাঁচতে না পারে। ঠিক আছে মালিক, যেমন আপনার আদেশ। এটা কেমন মজা? তোমরা কারা? আর তোমরা আমার পথ আটকেছ কেন? তোমরা জানো আমি কে? আমি হলাম রাজা ইন্দ্রভানু। তুমি ইন্দ্রভানু হও আর যেই হও, জঙ্গলের রাজা আমরা, তোমাকে মেরে ফেলার আদেশ আছে। এটা বলে তারা রাজাকে মেরে ফেলল। এরপর তারা মহারানীর দিকে এগোতে থাকে। ঠিক তখন রানী রাজকুমারকে একটি ঝুড়িতে রেখে ভাসিয়ে দেয়, আর এভাবেই সুরেশ জলাধরকে পায় নদীতে, ভাসন্ত অবস্থায় ঝুড়িতে। আচ্ছা, তাহলে এই হলো ব্যাপার। মা বাবা আমাকে বাঁচানোর জন্য তাদের জীবন দিয়ে দিল, তাদের জীবন আমি বৃথা যেতে দেব না। কি হলো বাবা জলাধর? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি আমাদের কিছু বলবে। বাবা মা, তোমরা সত্যি করে বলো, আমি তোমাদের কি নিজেদের সন্তান? এটা শুনে সুরেশ ও কাজলি বুঝে যায় এইবার সত্য প্রকাশ হয়ে গেছে। তুমি সঠিক জেনেছ জলাধর, আমরা তোমার জন্মদাতা মা বাবা নয়। আমি তোমাকে জঙ্গলের নদীতে পেয়েছিলাম, আর সঙ্গে একটি রাজ চিহ্ন। ওই চিহ্ন দেখে আমি বুঝে গিয়েছিলাম তুমি কোনো রাজ পরিবারের সন্তান, আর কেউ তোমাকে মারতে চাইছিল। আর তাই আমি এই কথা কাউকে বলিনি, আর ওই রাজ চিহ্ন আমি কাউকে দেখাইনি। এই দেখো, এই রাজ চিহ্ন। বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি এতদিন সত্যটা লুকিয়েছিলাম, আমি তোমাকে মিথ্যে বলেছি। বাবা, তুমি মিথ্যে বলনি, তুমি রাজবংশকে বাঁচিয়েছ। মা, বাবা, তোমরা আমাকে ছোট থেকে মানুষ করেছ, তোমরা আমাকে বাঁচিয়েছ, তোমরা আমার মা বাবা। এখন আমার কর্তব্য আমার জন্মভূমিকে বাঁচানোর। মা বাবা, আমি যাচ্ছি আমার জন্মভূমিকে বাঁচাতে, সঙ্গে তোমরাও চলো। হে জাদুর লাঠি, তুমি আমাদের অলোকপুর রাজ্যে নিয়ে চলো। তুমি কে যুবক? আর বিনা অনুমতিতে এই রাজপ্রাসাদের ভিতরে আসলে কেন? প্রণাম মন্ত্রীমশাই, আমি অনুমতি নয়, আমি অধিকার চাইতে এখানে এসেছি। অধিকার? কেমন অধিকার? ওই অধিকার, যে অধিকার 22 বছর আগে এই সিংহাসন থেকে হারিয়ে গিয়েছিল। আমি রাজা ইন্দ্রভানুর সেই হারিয়ে যাওয়া সন্তান। আমি কিভাবে মেনে নেব তুমি হারিয়ে যাওয়া সন্তান? কেননা আমরা মহারাজ আর মহারানীকে জঙ্গলে মৃত অবস্থায় পেয়েছিলাম, আর ছোট্ট রাজকুমারের খোঁজ পাইনি। সময়ের সঙ্গে সঙ্গে অনেক যুবক এই রাজপ্রাসাদে এসেছে আর মহারাজ ইন্দ্রভানুর হারিয়ে যাওয়া সন্তান দাবি করেছে, কিন্তু তারা কেউ প্রমাণ দিতে পারেনি। তুমি কি প্রমাণ দিতে পারবে? তুমি যদি প্রমাণ দিতে পারো তো মেনে নেব তুমি রাজা ইন্দ্রভানুর সন্তান, আর যদি না পারো তো তোমাকে মৃত্যুদণ্ড দেয়া হবে। কেন পারবো না মন্ত্রী মহাশয়? অবশ্যই পারবো। তবে এই দেখুন, আমার ছোট্টবেলায় আমার সঙ্গে থাকার রাজচিহ্ন। এ রাজচিহ্ন তুমি কোথায় পেলে? এটা তো মহারাজের রাজচিহ্ন, এটা কেউ বানাতে পারবে না। এটা তুমি কোথায় পেলে? তোমার কাছে এই চিহ্ন আছে, তার মানে এই নয় তুমি রাজকুমার। এটা আমি কোথাও পাইনি, এটা আমার কাছে ছোট থেকেই ছিল। বিশ্বাস যদি না হয় তাহলে আমার এই বাবা মাকে বলো, যারা আমাকে ছোট থেকে মানুষ করেছে। হ্যাঁ মন্ত্রীমশাই, আমি সুরেশ, পাশের গ্রামের একজন কাঠুরে। আমি একদিন কাঠ কাটছিলাম, তখন আমি জলাধরকে নদীর ধারে একটি ঝুনিতে ভাসন্ত অবস্থায় দেখতে পাই, আর তার সঙ্গে এই রাজ চিহ্ন। এই চিহ্ন দেখে আমি বুঝতে পারি এটা নিশ্চয়ই কোনো রাজার ছেলে, আর এর পিছনে নিশ্চয়ই শত্রু লেগেছে। আর তাই আমি ছেলেকে বাঁচানোর জন্য কাউকে রাজ চিহ্নের কথা বলিনি। আর আমাদের কোনো সন্তান ছিল না, তাই আমরা জলাধরকে আমাদের বাড়ি নিয়ে যাই আর নিজের সন্তানের মতন বড় করি। আমার তো বিশ্বাস হচ্ছে না আপনি জীবিত আছেন রাজকুমার। আপনি তো মহারাজ ইন্দ্রভানুর প্রতিচ্ছবি। এখন আপনি এই রাজ্যের নতুন রাজা। এখন জলাধর সুরজপুর রাজ্যের রাজা, আর এখন তার কর্তব্য তার বাবা মায়ের হত্যাকারীকে শাস্তি দেওয়া। আমি আমার রাজ্য ফিরে পেয়েছি, কিন্তু আমার প্রতিশোধ এখনো বাকি আছে। এই জাদুর লাঠি, তুমি আমাকে আমার মা বাবার হত্যাকারীর কাছে নিয়ে চলো। এটা বলার সঙ্গে সঙ্গে জাদুর লাঠি তাদেরকে মন্ত্রী শান্তর ঘরে নিয়ে যায়।
তোমরা কারা? তোমরা এখানে কিভাবে আসলে? মন্ত্রী শান্ত, আমি হলাম রাজা ইন্দ্রভানুর সন্তান জলাধর। ইন্দ্রভানুর সন্তান? কিন্তু আমি তো রাজা রানী রাজকুমারকে মেরে ফেলেছি। তুমি কিভাবে রাজকুমার হতে পারো? আমি মারা যাইনি সেদিন। মহারানী মানে আমার মা রানী চন্দ্ররেখা আমাকে ঝুড়িতে রেখে নদীতে ভাসিয়ে দিয়েছিল, আর আমি বেঁচে গিয়েছিলাম। আর আজ আমি তোমাকে শাস্তি দিতে এসেছি। আমাকে ক্ষমা করে দিন রাজকুমার, আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা ভুলের হয়, অপরাধের নয়। তুমি আমার মা বাবাকে মেরেছ, আমার অধিকার কেড়ে নিয়েছ, তুমি আমার মা বাবার ভালোবাসা থেকে বঞ্চিত করেছ। এর শাস্তি তোমাকে পেতে হবে। সেনাপতি, এই পাপীকে মৃত্যুদণ্ড দেবে না। একে এমন শাস্তি দাও যাতে সে প্রতি ক্ষণে ক্ষণে মৃত্যুদণ্ড চায়। মা বাবা, চলো, এখন আর এই গ্রাম তোমাদের বাড়ি নয়, ওই রাজপ্রাসাদ তোমাদের বাড়ি। বাবা জলাধর, তুমি প্রমাণ করে দিলে রক্তের সম্পর্কের চেয়ে আত্মার সম্পর্ক গভীর হয়। এরপর জলাধর তার মা বাবা, সুরেশ আর কাজলির সঙ্গে খুশি খুশি জীবনযাপন করতে থাকে।